ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত জয়েন করেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে সমাবেশ। আমরা গত ক্লাসের সিকোয়েন্স থেকে ক্লাস করতে থাকবো। প্রথমে আমরা সংখ্যার বিন্যাসের বাকি অংশ শিখব, তারপরে আমরা সমাবেশের বেসিক শিখব, তারপরে আমরা আমাদের টাইপ 4-এর একটা অঙ্ক বাকি আছে, নিয়ম বাকি আছে, আমরা সেই নিয়মটা শিখব। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু জয়েন করার সময় দেন। আমি আজকে এক্সাক্ট টাইমে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো সবার একটু সময় লাগবে। সবাইকে একটু জয়েন করার সুযোগ দেন, একটু অপেক্ষা করেন, কারণ আমাদের প্রথম যে আলোচনাগুলো বেসিক সম্পূর্ণ বিশ্বের সব থেকে বেশি হচ্ছে যে আপনার প্রবলেম হবে যারা রেগুলার ক্লাস করবে না, প্রথম দিকে ক্লাসগুলো করবে। সব থেকে ভালো হয় আমরা একটু অপেক্ষা করি। ভালো আছে। আমরা 2 মিনিট পর ক্লাস শুরু করে দিব। আমরা আর 2 মিনিট পর ক্লাস শুরু করে দিব।
আজকে আমরা শিখব যখন সংখ্যার অঙ্কে শূন্য থাকবে, যে আমার অপশনগুলোর ভিতরে যদি অঙ্কগুলোর ভিতরে যদি শূন্য থাকে তাহলে সেই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব। ঠিক আছে, প্রথম নিয়মটা আমরা কি শিখছিলাম? পুনরাবৃত্তি হবে। প্রথম নিয়মটা শিখছিলাম পুনরাবৃত্তি হবে। যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছে, আমরা 4টা অবস্থান নিব। এবার আমাদের কথা ছিল যে যখন কোনো অবস্থান কন্ডিশনে থাকবে, শর্তযুক্ত থাকবে, সেটা সবার আগে পূরণ করতে হবে। এখানে কন্ডিশনটা কি? প্রথম যে অবস্থান, এই অবস্থানে শূন্য বসতে পারবে না। কারণ আমরা জানি কোনো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথমে যদি শূন্য থাকে সেটা 3 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। তাহলে এখানে শূন্য বসতে পারবে না। তাহলে এখানে কয়টা উপাদান বসতে পারবে? 1 2 3 4 5 6। এখানে বসতে পারবে 6টা। যেহেতু বাকি যে 3টা জায়গা আছে সেখানে সবাই বসতে পারবে, সুতরাং এখানে বসতে পারবে 7টা, এখানে বসতে পারবে 7টা, এখানে বসতে পারবে 7টা। যদি এখানে শূন্য না থাকে কোনো সংখ্যা থাকতো তাহলে এখানেও 7 হতো। তাহলে এই অবস্থানটা এই অঙ্কের জন্য কন্ডিশনাল অবস্থান। প্রথম অবস্থানে শূন্য ব্যবহার করা যাবে। 2 নম্বর অপশন আমরা জানি পুনরাবৃত্তি হবে না। যদি আমাদেরকে বলে এই অঙ্কগুলো দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে যেখানে অঙ্কগুলো পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি যদি নাও হয় সেক্ষেত্রেও ব্যাপারটা কি? এই প্রথম অবস্থানে শূন্য ব্যবহার করা যাবে না। যদি শূন্য ব্যবহার করা না যায় তাহলে এই অবস্থানে ব্যবহার করা যাবে 4 আর 2 6টা। আর পুনরাবৃত্তি যখন হবে না তখন নিয়ম কি? এই যে 6টা ব্যবহার করা যাবে সেখান থেকে একটা বাদ, তাহলে একটা বাদ দিলে থাকবে 5টা। আর এগুলো তো আর কন্ডিশনে নাই, তার মানে এগুলো জায়গায় শূন্য ব্যবহার করা যাবে। তাহলে এই 6টা থেকে একটা বাদ দিলে 5টা, আবার শূন্যটা যোগ হয়ে যাবে, তার মানে আবার হয়ে গেল 6টা। তাহলে এখানে বসবে 6টা। এই 6টা থেকে একটা বাদ দিয়ে এখানে বসবে 5টা। এই 5টা থেকে একটা বাদ দিয়ে এখানে বসবে 4টা। পুনরাবৃত্তি যদি হয় তাহলে একই সংখ্যা বারবার আসবে, মানে সবগুলো বারবার ব্যবহার করা যাবে। কিন্তু পুনরাবৃত্তি না হলে আস্তে আস্তে আমাদের একটা করে উপাদান কমতে থাকবে। এরপরে আমাদেরকে বলবে পুনরাবৃত্তি হবে না কিন্তু সংখ্যাগুলো বিজোড় হবে। পুনরাবৃত্তি হবে না কিন্তু সংখ্যাগুলো বিজোড় হবে। বিজোড় হওয়ার কন্ডিশন কি শিখাইছিলাম? এককের অবস্থানে বিজোড় সংখ্যা বসবে। এখানে বিজোড় সংখ্যা বসলে সেটা কি হয়? বিজোড় হয়। এখন এখানে বিজোড় উপাদান কি কি বসতে পারবে? 3 5 7 9। এই বিজোড় উপাদানগুলো একক অবস্থানে বসতে পারবে, কারণ আমাদের সংখ্যাটাকে বিজোড় বানাতে হবে। তাহলে কয়টা উপাদান বসতে পারবে? 4টা। এখানে বিজোড় উপাদান বসতে পারবে 4টা। 3 অথবা 5 অথবা 7 অথবা 9, 4টার মধ্যে যে কোনো একটা বসবে। আচ্ছা, তাহলে 4টা থেকে একটা আমরা হিসাব করে বাদ দিয়ে দিই। ওই যে আমাদের 4টার মধ্যে যে কোনো একটা তো বসবে, এই হিসেবে একটা বাদ। এবার আবার আমরা জানি প্রথম অবস্থানে শূন্য বসবে না। এই যে শূন্য থাকলে সবসময় এটা বিবেচনা করতে হবে যে প্রথম অবস্থানে শূন্য বসবে না। তাহলে একটা আগে বাদ পড়ে গেছে, ওটার জন্য এখানে থাকবে 1 2 3 4 5 6, কিন্তু শূন্য এখানে বসানো যাবে। তার মানে এই 6টা থেকে আবার শূন্য বাদ, তাহলে এখানে বসতে পারবে 5টা, অর্থাৎ 7 5 4 3 2। এই 5টার মধ্যে যে কোনো একটা এখানে বসবে। তার মানে কি? এই 5টার মধ্যে যে কোনো একটা আবার বাদ যাবে, তাহলে আবার আমরা একটা বাদ দিয়ে দিই। এই দুইটা অবস্থানের কোনো কন্ডিশন নেই, মানে সবাই বসতে পারে। কিন্তু যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা বসবে, এখানে একটা বসবে, তার মানে এই দুইটা বাদ, বাকি থাকে 5টা। এখানে বসতে পারবে 5টা, একটা কমে দিয়ে এখানে বসতে পারবে 4টা। কোন অবস্থানে কয়টা বসতে পারবে এইটা আমাদের দেখতে। তাহলে শূন্য না থাকলে এই প্রথমের কন্ডিশনটা আসে না, আর শূন্য থাকলে
প্রথমের এই কন্ডিশনটা আসে। এইটা হচ্ছে শূন্য থাকা আর শূন্য না থাকার মধ্যে পার্থক্য। ঠিক আছে, এভাবে আপনারা শূন্য দিয়ে অঙ্কগুলো করবেন, আর শূন্য ছাড়া অঙ্ক তো আমরা গত ক্লাসে শিখে রাখছি। এই অংশটুকু বাকি রাখছিলাম হচ্ছে বিন্যাসে। আজকে আমরা বেসিক্যালি শিখব সমাবেশ। তো সমাবেশের ক্ষেত্রে আমাদের তিনটা কন্ডিশন মাথায় রাখতে হবে। যেমন আমাদেরকে বলতে পারে শুধুমাত্র, কেবলমাত্র, আমাদেরকে বলতে পারে কমপক্ষে, অন্তত, অবশ্যই থাকবে। আমাদেরকে বলতে পারে বড় জোর, সর্বোচ্চ, বেশি নয়। ঠিক আছে, এরকম তিন ধরনের অপশন থাকে। তো যখন আমার অঙ্কে বলা থাকবে শুধুমাত্র, কেবলমাত্র, মানে ধরেন 5 ধরলাম, বললো কেবলমাত্র 5 জন, শুধুমাত্র 5 জন, তার মানে আপনি 5 জনই নিবেন, কমও নিবেন না, বেশিও নিবেন না। সমাবেশের ক্ষেত্রে এই ধরনের কন্ডিশন দিয়ে দেয় প্রশ্ন। ঠিক আছে, তাহলে শুধুমাত্র, কেবলমাত্র থাকলে আমরা যে সংখ্যাটা বলা থাকবে ওই সংখ্যায় নিব, কমও নিব না, বেশিও নিব না। আর যদি বলা থাকে কমপক্ষে, অন্তত, অবশ্যই থাকবে, তার মানে কি কমপক্ষে 5 জন, অন্তত 5 জন, 5 জন অবশ্যই থাকবে, এই ধরনের শর্ত যখন আমাদেরকে দেওয়া হয়, তখন আমাদেরকে বুঝতে হবে কমপক্ষে বা অন্তত বা অবশ্যই থাকবে 5 জন, মানে 5 জন তো থাকবেই, এর থেকে বেশিও থাকতে পারে, কিন্তু 5 জনের থেকে কম থাকা যাবে না। 5 জন থাকবে অথবা তার থেকে বেশি থাকবে। আর বড় জোর 5 জন, সর্বোচ্চ 5 জন, অথবা বলবে 5 জনের বেশি নয়, তার মানে হচ্ছে 5 জন নিতে হবে অথবা তার থেকে কম নিতে হবে, 5 জনের বেশি নেওয়া যাবে না। তাহলে এই কন্ডিশন মানে হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র 5 জন, মানে 5 জন নিতে হবে, কমও না, বেশিও না। কমপক্ষে, অন্তত বা অবশ্যই থাকবে, এরকম বললে আমাদের বুঝতে হবে 5 জন তো নিতেই হবে, তার থেকে বেশি নেওয়ার সুযোগ থাকলে বেশি নিতে হবে। আর বড় জোর, সর্বোচ্চ বা বেশি নয় 5 জন বললে 5 জন অথবা তার থেকে কম নিতে হবে। এই যে এই কথাগুলো মাথায় রেখে আমাদের কন্ডিশনটা অঙ্কে বসাতে হবে। আচ্ছা, যেমন ধরেন আমাকে বললো যে 10 জন বালক ও 7 জন বালিকা হতে 6 জনকে নিয়ে কতগুলো দল গঠন করা যাবে যেখানে প্রতিটি দলে কমপক্ষে 4 জন বালক থাকবে। এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন, যে 10 জন বালক ও 7 জন বালিকা হতে 6 জনকে নিয়ে কতগুলো দল গঠন করা যাবে যেখানে প্রতিটি দলে কমপক্ষে 4 জন বালক। তো ধরে যদি আমার এই অংশটুকু না থাকতো, যেখানে শর্ত লেখা আছে এই শর্তটুকু না থাকতো, তাহলে আমার অঙ্ক কি হতো? 10 জন বালক ও 7 জন বালিকা, টোটাল আছে 17 জন। এই 17 জন থেকে আমাকে বলছে 6 জনকে নিয়ে কতগুলো দল গঠন করা যাবে। তাহলে 17 জন থেকে 6 জনকে নিয়ে দল গঠন করা যাবে 17 C6। আমার অঙ্ক এটাই শেষ।
অর্থাৎ কোনো কন্ডিশন না দিলে সমাবেশ একদম পানির মতো সহজ। কতজন আছে? 10 আর সাথে 17 জন। কতজনকে নিতে হবে? 6 জনকে। তাহলে 17 জন থেকে 6 জনকে নিয়ে আমরা দল গঠন করব 17C6। আমরা কতদিন শিখে আসছি দল গঠন মানে হচ্ছে সমাবেশ। কিন্তু যখন আমাকে বলবে যেখানে কমপক্ষে 4 জন বালক থাকবে, শুধুমাত্র 4 জন বালক থাকবে, এরকম কন্ডিশন যখন হবে, তখন অঙ্কটা স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। কমপক্ষে 6 জনের দলে কমপক্ষে 4 জন বালক থাকা মানে কি? মানে হচ্ছে কোন কোন দলে 4 জন বালক থাকতে পারে, কোন কোন দলে 5 জন বালক থাকতে পারে, কোন কোন দলে 6 জনই বালক থাকতে পারে। তারপরে সবগুলো সম্ভাব্য উপায় আমাকে বিবেচনা করতে হবে। সবসময় আপনি অঙ্ক শুরু করবেন যে সংখ্যাটা কন্ডিশনে দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে। সবসময় আপনি অঙ্ক শুরু করবেন যে সংখ্যাটা কন্ডিশনে দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে। তাহলে আমার বালক কমপক্ষে কয়জন নিতে বলছে? 4 জন। আমার বালক আছে কয়জন? 10 জন। তাহলে আমি 10 জন থেকে যদি 4 জন বালক নেই, কত উপায় নিতে পারবো? 10C4। দেখেন আমার দলটা কিন্তু কমপ্লিট হলো না, আমার কেবল 4 জন নেওয়া হয়েছে, আমার 6 জনের দল বানাবো। তার মানে এই 7 জন যে বালিকা আছে সেখান থেকে আমাকে বালিকা নিতে হবে 2 জন। 10 জন থেকে 4 জন করে বালক নিব, 7 জন থেকে 2 জন করে বালিকা নিব। এই 4 আর 2 এ 6 জন করে দল গঠন। কত উপায়ে? 10C4 × 7C2। এটার একটা মান বের হবে, মানটা বের করতে হবে। এবার আবার চিন্তা করতে হবে যেহেতু কমপক্ষে 4 জন বলছে, তার মানে 4 জন অথবা তার থেকে বেশি নিতে পারে। তাহলে আমি এখানে চিন্তা করব 10 জন থেকে আমি নিব হচ্ছে 5। এই যে কমপক্ষে বলার কারণে কিন্তু এটা আসে। যদি বড় জোর 4 জন বলতো তাহলে কিন্তু আমরা নিচের দিকে যেতাম। এটা হচ্ছে কন্ডিশন, কিন্তু এই জন্যই শেখানো যে কন্ডিশনটা আপনাকে বই প্রয়োগ করতে হবে। আচ্ছা, এবার 5 জন যে আপনি বালক নিলেন, তাহলে আপনার আরো একজন নিতে হবে। সেই একজন আপনি নিতে হচ্ছে বালক। আপনাকে যদি বলা হয় 10 জন থেকে 6 জনই আপনি বালক নেন, সেখানে তো আমার কন্ডিশন কি? কমপক্ষে 4 জন বালক থাকতে হবে। এখন বালিকা থাকবে কি থাকবে না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে দলগুলোতে মিনিমাম 4টা করে বালক রাখতে হবে। তার মানে 7টা থেকে একটাও বালিকা দিতে হবে। এবার সবগুলোর মান বের করে লাস্টে যোগ করে দিবেন, অঙ্ক শেষ। মান কিভাবে বের করবেন? সূত্র কতদিন শিখাই দিয়েছি? 10C4 অর্থাৎ NCR। NCR এর সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, নিচে যে দুইটা মান বের হবে সেটার সাথে বড় মানটা খেয়াল করবেন। বড় মানটা কত? 6 ফ্যাক্টোরিয়াল। এবার 10 ফ্যাক্টোরিয়াল যদি আমরা ভাঙালে থাকি তাহলে এরকম হবে 10 ইনটু 9 ইনটু 8 ইনটু 7 ইনটু, আচ্ছা এই 7 এর পর থেকে কি আছে? 6 থেকে 1 পর্যন্ত আছে। এটাকে আমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখি। নিচে 6 ফ্যাক্টোরিয়াল আছে এই জন্য। যদি এখানে 7 ফ্যাক্টোরিয়াল থাকতো তাহলে এখানে আমরা 7 ফ্যাক্টোরিয়াল লিখি। অর্থাৎ নিচের বড় সংখ্যাটার সমান অংশ লেখার দরকার। আর এই যে 4 ফ্যাক্টোরিয়াল এটার মান আমরা জানি 24। এই 6 ফ্যাক্টোরিয়াল কাটা, 8 দিয়ে 24 কে কাটলে 3, 3 দিয়ে 9 কে কাটলে 3, 3 সাথে 21, 10 এ 210। এই যে এইভাবে ক্যালকুলেশন করে মান বের করতে। আমি কন্ডিশন বোঝানোর জন্য আপনাদেরকে একটা বড় অঙ্ক দিয়েছি। এত বড় অঙ্ক আপনাদের আসবে না, আপনাদের ছোট ছোট অঙ্ক আসবে, কিন্তু নিয়মটা পারতে হবে। এই যে কমপক্ষে বললে আসলে কিরকম বোঝায়, বেশি পক্ষে বললে বা বড় জোর বললে কি বোঝায়, শুধুমাত্র কেবলমাত্র বললে কি বোঝায়, এইটা কন্ডিশনটা আমাদের অঙ্কে প্রয়োগ করা শিখবে। ঠিক আছে, সবাই অঙ্কটা একবার দেখেন, এরপরে আমরা আবার পরবর্তী অঙ্ক। এখানে শিখালাম হচ্ছে কমপক্ষে, বড় জোর, অন্তত পক্ষে, এই ধরনের অঙ্ক থাকলে সেটা কিভাবে সমাধান করবে। এই অঙ্কের আরো অনেক ধরনের কন্ডিশন থাকবে, আমরা কয়েক রকমের কন্ডিশন বুঝবো এই অঙ্কের জন্য। কোনো কন্ডিশন যখন থাকবে না তখন অ্যান্সার এটা 17C6।
যখন কমপক্ষে কন্ডিশন থাকবে তখন অঙ্ক এরকম, বড় জোর থাকলেও এরকম কন্ডিশনে আসবে। এছাড়াও কিছু কন্ডিশন দেয়, সেই কন্ডিশনগুলো আমরা এই অঙ্কেই শিখে নিই। আগে দেখেন এটা সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের বালক ছিল 10 জন আর বালিকা হচ্ছে 7 জন, আমাকে দল গঠন করতে বলছে 6 জন। এই ছিল আমাদের মূল অঙ্ক। ক্যালকুলেশন করে 210 হয়েছে। আপনি ক্যালকুলেশনটা দেখেন, নিজের হাতে করেন, আপনারা 210 আসবে। রাগ করার কিছু নাই, এখানে ক্যালকুলেশনটা অনেকেই পারেন। আপনাদেরকে সূত্র শিখিয়ে দিচ্ছি, সূত্র অনুসারে আপনারা ক্যালকুলেশন করতে থাকেন, হয়ে যাবে। আচ্ছা, তাহলে বালক আছে আমাদের 10 জন, বালিকা আছে আমাদের 7 জন। বালক 10 জন, বালিকা 7 জন, সেখান থেকে আমাকে 6 জনের দল গঠন করতে হচ্ছে। তাহলে নরমালি आंसर কি 17C6। কিন্তু যদি কন্ডিশন দেয় যেখানে, এবার কন্ডিশন দিবে যেখানে প্রত্যেকটি দলে, প্রতিটি দলে, মানে অঙ্ক আগেরটাই কিন্তু কন্ডিশনের জায়গাটা চেঞ্জ হবে। কন্ডিশন এবার কি বলবে, যেখানে প্রতিটি দলে নির্দিষ্ট 2 জন বালিকা থাকে। এবার কন্ডিশন হচ্ছে প্রতিটি দলে নির্দিষ্ট 2 জন বালিকা। ধরেন এই যে বালক বালিকার মধ্যে 2 জন বালিকা আছে যারা অনেক ভালো বিতর্ক করতে পারে। তাহলে যেহেতু ভালো বিতর্ক করতে পারে, আমরা দলটা গঠন করছি বিতর্কের জন্য। তাহলে বিতর্কের ভালো দল গঠন করতে হলে যেহেতু ওই 2টা বালিকা ভালো বিতর্ক করতে পারে, সুতরাং ওই 2টা বালিকাকে অবশ্যই আমার নিতেই হবে। এরকম করে বলছে যে আমার 10 জন বালক আর 7 জন বালিকা থেকে 6 জনের একটা দল গঠন করতে হবে, যে দলে নির্দিষ্ট 2 জন বালিকা। তার মানে ব্যাপারটা কি হবে দেখেন, এই 7 জন বালিকার মধ্যে তো 2 জন বালিকা আছে নাকি, এরকম চিন্তা করা যাবে। চিন্তা করতে হবে 2 জন বালিকা, যে 2 জন বালিকাকে সুনির্দিষ্ট করে বলছে নির্দিষ্ট 2 জন বালিকা, সেই 2 জনকে অবশ্যই নিতে হবে। সবার আগে আপনি ওই 2 জন বালিকা থেকে 2 জন বালিকা নিন। এই যে নির্দিষ্ট করে যখন কাউকে নিতে বলবে, কেউ যখন থাকবে, কাউকে যখন বাছাই করতেই হবে, মানে নিতেই হবে, সে হচ্ছে স্পেশাল কম্বিনেশন। মানে সেই স্পেশাল, তাকে আলাদাভাবে বাছাই করতে হবে। তো 2 জন স্পেশাল ছিল, সেই 2 জন থেকে আমরা 2 জনকে বাছাই করছি না, 7 জন থেকে 2 জন। স্পেশাল ছিল 2 জন, নির্দিষ্ট 2 জন বালিকা, সেই 2 জনকে নিয়ে নিচ্ছি। তাহলে আমার দলটা হওয়ার কথা 6 জনের, তার মধ্যে স্পেশাল 2 জন থাকবে, সেই 2 জনকে আমরা নিলাম। এখন আর বাকি থাকলো কয়জন? বাকি থাকলো বালিকা 5 জন আর বালক 10 জন, মানে মোট 15 জন বাকি থাকে। 17 জনের মধ্যে 2 জন স্পেশাল চলে আসে। এই 15 জনের মধ্যে আমি ইচ্ছা মতো 4 জন নিতে পারবো, কারণ আমার কন্ডিশনে বলছে নির্দিষ্ট 2 জন বালিকা থাকবে, সেই 2 জন বালিকা আমার নেওয়া হচ্ছে মেইন উদ্দেশ্য। নেওয়া হয়ে গেছে, এবার বাকি 15 জনের মধ্যে আমি যে কোনো 4 জন নিতে পারি। তারা বালক হতে পারে, বালিকা হতে পারে, বালক বালিকা হতে পারে, কোথাও কোনো সমস্যা নেই। সত্যটা যেটা থাকবে সেটা ঠিক আছে কিনা এটা খেয়াল রাখবো। নির্দিষ্ট 2 জন বালিকা থাকবে, সেই 2 জন বালিকাকে আমরা স্পেশাল বাছাই করলাম, আর বাকি যে 15 জন থাকবে সেখান থেকে 4 জন বাছাই করব। এটা নরমাল বাছাই, এটা কোনো স্পেশাল। এখানে একটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে স্পেশাল কম্বিনেশন, একটা হচ্ছে নরমাল কম্বিনেশন। এই পার্থক্যটা না বুঝলে আজকে প্যাটার্ন 4 বোঝানো আমার জন্য আপনাদের কাছে কঠিন হয়ে যাবে। স্পেশাল কম্বিনেশন মানে যে কয়েকটা স্পেশাল, সে কয়েকটা থেকে সে কয়েকটা বাছাই করতে হবে, সরাসরি বাছাই করতে হবে। ওই নরমাল বাছাইয়ের হিসাব পরে, আগে স্পেশাল বাছাই করতে হবে। করার পরে দেখতে হবে আর বাকি কতজন আছে আর কতজন নিতে হবে। যেখানে 2 জন নিচ্ছি, এখানে 4 জন, মোট হয়ে গেল 6 জন। তাহলে যখন আমাকে অঙ্কটা বলবে 10 জন বালক 7 জন বালিকা হতে 6 জনের একটি দল গঠন করতে হবে, যেখানে প্রতিটি দলে নির্দিষ্ট 2 জন বালক বালিকা থাকবে, এই সুনির্দিষ্ট করে
অবশ্যই থাকবে এরকম যাদেরকে বলা হবে তাদেরকে স্পেশাল ভাবে বাছাই করতে হবে, আর বাকিদেরকে নরমাল বাছাই করতে হবে। স্যার আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আরেকটা কন্ডিশন দিবে যেখানে যেখানে প্রতিটি দলে নির্দিষ্ট 2 জন বালক থাকবে না, যেখানে নির্দিষ্ট 2 জন বালক থাকবে না। আচ্ছা, এখন নির্দিষ্ট 2 জন বালক থাকবে না কেন? যেহেতু আমরা বিতর্কের জন্য দল করছি, আমরা এখন 2 জনকে চিনি যারা বিতর্কের বও বোঝেন, তো তাদেরকে যদি আমরা কোনো না কোনো ভাবে দলে নিয়ে নিই, আমাদের দলটা কি হবে? দুর্বল হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, ওই নির্দিষ্ট 2 জন বালককে আমরা নিব না, নির্দিষ্ট 2 জন বালককে আমরা বাদ দিব। তাহলে এই যখন বলবে থাকবে না, কেউ থাকবে না, তাকে কোনোভাবেই বাছাইয়ের মধ্যে নিয়ে আসা যাবে। তাহলে 10 জন বালক থেকে যদি সেই 2 জন বালককে আমরা বাদ দিয়ে দিই, তাহলে বালক বাকি থাকবে 8টা, আর বালিকা আছে 7টা। তাহলে 8 আর 7 থাকবে 15 জন। এই 15 জনের মধ্যে আমি যে কোনো 6 জনকে নিতে পারি, কারণ এবার আমার অঙ্ক বলছে যে 10 জন বালক ও 7 জন বালিকা হতে 6 জনের দল গঠন করতে হবে, যেখানে প্রতিটি দলে নির্দিষ্ট 2 জন থাকবে। যে 2 জন থাকবে না সে 2 জনকে আমরা বাদ দিয়ে দিব। থাকলো কয়জন? 15 জন। এবার এই 15 জনের মতো আমি ইচ্ছা মতো 6 জনকে বাছাই করব। তাহলে যখন কেউ অবশ্যই থাকবে, স্পেশাল বাছাই হবে, তাকে স্পেশাল ভাবে বাছাই করে তারপরে বাকিটুকু বাছাই চিন্তা করতে হবে। আর যখন কেউ থাকবে না, তাকে আগে হিসাব থেকে বাদ দিতে হবে, তারপরে বাছাই করতে হবে। এই হচ্ছে 3টা কন্ডিশন দেখলাম। কমপক্ষে থাকলে কিভাবে অঙ্ক সমাধান করতে হবে, নির্দিষ্ট 2 জন বললে কিভাবে করতে হবে, নির্দিষ্ট 2 জন থাকবে না বললে কিভাবে করতে হবে, এগুলো স্টেপ বাই স্টেপ শিখবে। পিডিএফ গুলো আপনাদেরকে যখন দেওয়া হবে স্টেপ বাই স্টেপ জিনিসটা শিখবে। এরপরে আমরা শিখবো এরকম যে 9 জনের একটি দল, 9 জনের একটি দল দুটি গাড়িতে কত উপায়ে ভ্রমণ করতে পারবে, যেখানে 9 জনের একটি দল 2টি গাড়িতে কত উপায়ে ভ্রমণ করতে পারবে, যেখানে একটি গাড়িতে 7 জনের বেশি, অপর গাড়িতে 4 জনের বেশি বসতে পারবে না। এই 9 জনের একটি দল থেকে আমরা 2টা গাড়িতে কত উপায়ে ভ্রমণ করতে পারি। তার মানে দলটা এবার 9 জন, এবার এক জায়গায়, বালক বালিকা পুরুষ মহিলা আলাদা করে দেয়নি, এক জায়গায়। কিন্তু এই 9 জন 2টা গাড়িতে ভ্রমণ করবে। এটা 1 নাম্বার গাড়ি, এটা 2 নাম্বার। তো আমরা ধরলাম
এক নাম্বার গাড়িটা হচ্ছে একটা মাইক্রো, যেখানে 7 জনের বেশি বসতে পারবে না, আর 2 নাম্বার গাড়িটা হচ্ছে একটা কার, যেখানে 4 জনের বেশি বসতে পারবে। ব্যাপারটা এরকম। এখন আমরা যদি চিন্তা করি যে এই 9 জনের দলটাকে প্রথমে 1 নাম্বার গাড়ির সামনে নিয়ে যাবে, আমি বলছি কন্ডিশনের সংখ্যা থেকে অঙ্ক শুরু করতে। তাহলে বলছে প্রথম গাড়িতে 7 জনের বেশি বসতে পারবে না, তার মানে 7 জন বসতে পারবে অথবা তার থেকে কম বসতে পারবে। তাহলে দেখেন প্রথম গাড়িতে 9 জন আছে, 9 জন থেকে কয়জন বসবে? 7 জন। আপনি চিন্তা করেন, আপনারা 9টা বন্ধু ভ্রমণে যাবেন, 9 জনই প্রথমে বড় গাড়ির সামনে গেলেন, 9 জন থেকে 7 জনকে বাছাই করে বড় গাড়িতে উঠাই দিলেন। এবার 2 নাম্বার গাড়িতে তাহলে কয়জন বসবে? 2 জন। 2 জন বসবে কয়জন থেকে? আপনি একটু চিন্তা করে দেখেন, প্রথম গাড়িতে যে 7 জন বসালাম, তারা নিশ্চয়ই গাড়ি থেকে নেমে এসে দ্বিতীয় গাড়ির সামনে দাঁড়াবেন। 9 জন থেকে 7 জনকে আমরা প্রথম গাড়িতে উঠাই দিচ্ছি, তার মানে 7 জন নাই, বাকি আছে কয়জন? 2 জন। সেই 2 জন থেকে 2 নাম্বার গাড়িতে উঠবে 2 জন। তার মানে প্রথম গাড়িতে বাছাইটা বেসিক্যালি হবে, কারণ প্রথম গাড়িতে 9 জন থেকে যে কোনো 7 জন, যখন 7 জন উঠে গেল, বাকি 2 জনের কিন্তু আর কিছু করার নাই, ওদের অবশ্যই 2 নাম্বার গাড়িতে উঠতে হবে। তাহলে বাকি 2 জন 2 নাম্বার গাড়িতে উঠবে। এবার বলছে 7 জনের বেশি বসতে পারে না, তাহলে কম তো বসতে পারে। এখন যদি এরকম হয়, প্রথম গাড়িতে 9 জন থেকে 6 জন বসলো, 9 জন থেকে যদি 6 জন বসে, তাহলে বাকি থাকবে কয়জন? 3 জন। এই 3 জন থেকে 3 জনই 2 নাম্বার গাড়িতে নিয়ে বসে। এবার আবার চিন্তা করতে হবে যে 9 জন থেকে যদি প্রথম গাড়িতে 5 জন বসে, তাহলে দ্বিতীয় গাড়ির জন্য থাকবে 4 জন, 4 জন থেকে বসবে 4 জন। এখন এখানে যদি আমি 4 জনকে বসাই, তাহলে এখানে 5 জনকে বসাতে হবে, কিন্তু কন্ডিশনে বলা আছে অপর গাড়িতে 4 জনের বেশি বসবে না, তার মানে সর্বোচ্চ 4 জন বসতে পারবে। তাহলে প্রথম গাড়িতে 7 জন বসলে দ্বিতীয় গাড়িতে 2 জন, প্রথম গাড়িতে 6 জন বসলে দ্বিতীয় গাড়িতে 3 জন, প্রথম গাড়িতে 5 জন বসলে দ্বিতীয় গাড়িতে 4 জন। বসলো কিভাবে? এখানে 9 জন থেকে 7 জন বসে গেল, বাকি থাকলো 2 জন, 2 জন থেকে 2 জন। এখানে 9 জন থেকে 6 জন বসলো, বাকি থাকলো 3 জন, 3 জন থেকে 3 জন। এখানে 9 জন থেকে 5 জন বসলো, বাকি থাকলো 4 জন, এখানে 4 জন থেকে 4 জন। এরপরে ক্যালকুলেশন করে যোগ করব। ক্যালকুলেশন তো একটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন কন্ডিশনগুলো, এখন আপনি কি করবেন? কন্ডিশনের যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে কন্ডিশন বসাচ্ছে, কন্ডিশন দিয়ে কিভাবে অঙ্কগুলো সমাধান করা হচ্ছে, প্রত্যেকটা সমাধান একবার দেখবেন, তারপরে নিজের হাতে একবার করে প্র্যাকটিস করবেন। আপনি যখন এরকম 10টা অঙ্ক প্র্যাকটিস করবেন কন্ডিশন দিয়ে, তখন আপনি সমাবেশের অঙ্কগুলো সহজেই পাবেন। সমাবেশের বেসিক্যালি কন্ডিশন টাইপ অঙ্কগুলো বেশি হয়। এছাড়া সমাবেশের অঙ্কগুলো সহজ, যেমন কোলাকুলি। আপনাকে বললো একটা পার্টিতে 10 জন লোক আছে, প্রত্যেকের সাথে কোলাকুলি করবে, তাহলে মোট কোলাকুলির সংখ্যা কত? এখন আপনি মোট কোলাকুলি হিসাব করতে গেলে এক একটা করে কোলাকুলি হিসাব করতে হবে। একটা করে কোলাকুলি হওয়ার জন্য কয়টা লোক লাগবে? একটা কোলাকুলি হওয়ার জন্য 2 জন লোক কোলাকুলি করবে। তার মানে প্রত্যেকটা কোলাকুলি পেতে হলে আপনাকে 2 জন করে লোককে কোলাকুলি করতে হবে। তাহলে আপনাকে দেখতে হবে যে এই যে 10 জন লোক আছে, এর মধ্যে আমি কতভাবে 2 জন করে লোক আলাদা নিতে পারি। যতভাবে আমি 2 জন করে লোক বাছাই করতে পারবো, ঠিক ততগুলো কোলাকুলি হবে। তাহলে 10 জন থেকে 2 জন করে বাছাই করলে যতভাবে বাছাই হবে, ঠিক ততগুলো ক্লিয়ার, মানে কোলাকুলি। করমর্দন বা হ্যান্ডশেকের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। একটা হ্যান্ডশেক করতে কয়জন লাগে? 2 জন লাগে। আমাকে যদি বলা হয় 12 জন ব্যক্তি একটি পার্টিতে আছে, প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে, মোট হ্যান্ডশেক সংখ্যা কত? তাহলে 12 জন লোক থেকে আমরা প্রত্যেকবার 2টা করে লোক বাছাই। খেলার ক্ষেত্রেও ব্যাপারটা সেম। যেমন আমরা গত ক্রিকেট বিশ্বকাপ দেখছি, 10টা দল খেলছে, কিন্তু প্রত্যেকের সাথে খেলছে, মোট খেলার সংখ্যা কত হয়েছে? কিভাবে হিসাব করব? খেলার জন্য প্রত্যেকটা খেলার জন্য 10টা থেকে 2টা করে দল বাছাই করবে। তাহলে 10টা থেকে 2টা করে দল যতভাবে বাছাই করা যাবে, ঠিক ততগুলো খেলা হবে, ঠিক আছে?
এই যে কোলাকুলি, করমর্দন, খেলা, এগুলো সব অ্যান্সার সেম। আপনাকে লুডো খেলার কথা কখনো বলবে না, কারণ লুডো খেলতে 4 জন লাগে, 4 জনের কথা বলবে। এমন খেলা দিবে, এমন কাজ দিবে যেগুলো 2 জন মিলে করতে হবে, এবং ম্যাক্সিমাম অঙ্ক এরকম। খালি বলবে যে 15 জন লোক আছে, প্রত্যেকের সাথে কোলাকুলি করবে, তাহলে 15 C2। 12টি দল আছে, প্রত্যেকের সাথে খেলবে, মোট খেলার সংখ্যা কত? 12 C2। এই যে কোলাকুলি, করমর্দন, খেলা, এই ধরনের করতে হবে। ঠিক আছে, এরপর আমরা শিখবো দাওয়াতের অঙ্ক। দাওয়াত বা প্রশ্ন। দেখেন, আপনাকে বললো আমরা এসএসসি পরীক্ষা দিছি না, আমি একটু বলি, আমরা এসএসসি পরীক্ষা দিছি না, তাহলে এসএসসি পরীক্ষাতে 10টা সাবজেক্ট ছিল। পাস করার জন্য আমাদের কয়টাতে পাস করতে হয়েছে? সবগুলোতে পাস করতে হয়েছে। যে কোনো একটাতে ফেল করলে ফেল, দুটোতে ফেল করলে ফেল, তিনটাতে ফেল করলে ফেল, কিন্তু পাস করতে হলে কিন্তু সবগুলোতে পাস করতে হয়েছে। তা আমাকে বলা হলো একটি পরীক্ষায় আপনারা একটা পরীক্ষা দিবেন যেখানে 5টা বিষয় আছে, এই 5টা বিষয়ের প্রতিটা বিষয়ে পাস করতে হবে। প্রশ্নটা এরকম যে 5টা বিষয়ের প্রতিটা বিষয়ে পাস করতে হবে, ঠিক আছে? এখন আপনাকে প্রশ্ন করলো যে একটি পরীক্ষায় পাশের জন্য 5টি বিষয়ের প্রতিটি বিষয়ে প্রতিটি বিষয়ে পাস করতে হবে। একটি পরীক্ষায় পাশের জন্য 5টি বিষয়ের প্রতিটি বিষয়ে পাস করতে হবে, এটা হচ্ছে শর্ত। প্রশ্ন করবে যে একজন ছাত্র ওই পরীক্ষায় কতভাবে ফেল করতে পারে? ঠিক আছে, ব্যাপারটা খুব সিম্পল, খুব সহজ অঙ্ক। 5টা বিষয়ের মধ্যে সে 5টাতেই ফেল করতে পারে, তাহলে সে ফেল। 5টার মধ্যে সে 4টাতে ফেল করতে পারে, একটাতে পাস, তাও সে ফেল। যেহেতু বলে দিচ্ছে প্রতিটা বিষয়ে পাস করলে পাস, তাছাড়া ফেল। 5টা বিষয়ের মধ্যে 3টা বিষয়ে ফেল করলে সে ফেল। 5টা বিষয়ের মধ্যে 2টাতে ফেল করলে সে ফেল। 5টা বিষয়ের মধ্যে একটা বিষয়ে ফেল করলে সে ফেল। তার মানে কতভাবে ফেল করতে পারে? 5C5 প্লাস 5C4 প্লাস 5C3 প্লাস 5C2 প্লাস 5C1, এত ভিন্ন ভিন্ন উপায়ে সে ফেল করতে পারে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্কের জন্য দেখেন, সে শুধুমাত্র কি, যদি 5টা বিষয়ের মধ্যে একটা বিষয়েও ফেল না করে, এই এক উপায়ে সে পাস করতে পারবে, বাকি সবগুলো উপায়ে সে ফেল করবে। এটার একটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে বিষয়ের সংখ্যা বা যে রিলেটেড প্রশ্ন হবে সেই রিলেটেড সংখ্যা, আর -1 কারণ একটা উপায় থাকবে যেটা সবগুলো উপায় থেকে ভিন্ন। এই যে সে কত উপায় ফেল করতে পারে? 5C5 5C4 5C3 5C2 5C1। আর কত উপায় পাস করতে পারে? এক উপায়। এই যে উপায়ে পাস করবে সেটা বাদ। তাহলে সহজে কিভাবে হবে? 2 টু দি পাওয়ার বিষয়ের সংখ্যা হচ্ছে 5 বিয়োগ 1, তাহলে 32 বিয়োগ 1 आंसर হবে 21। এইভাবে আপনারা অঙ্কটা সমাধান করতে পারেন। এইটা একটা নিয়ম, এইটা একটা নিয়ম। সমাবেশের জন্য এই নিয়ম, ঠিক আছে? যখন একটা কাজ শুরু হয়ে শেষ না হবে তখন গুণ, আর শেষ হয়ে নতুন করে শুরু হলে যোগ। যেমন 5টা থেকে 5টাতে ফেল করলো, এটা একটা সম্পূর্ণ আলাদা, এর সাথে এটার কোনো সম্পর্ক নাই। এই যে সম্পর্ক যখন নাই তখন যোগ,
আর যে সম্পর্ক থাকতো তাহলে কি? যেমন আমরা একটু আগে দেখছি না যে দল গঠন করতে গেছি 6 জনের, 4জন বালক নিছি, এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি, দিয়ে 2জন বালিকা নিছি। এই যে 4জন বালক আর 2জন বালিকা যে নিছি, এদের মধ্যে গুণ, কারণ এখানে কাজটা রানিং আছে। কাজটা যদি শেষ হয়ে নতুন করে কাজ শুরু হবে, যেমন এখানে কাজটা কি 5জন থেকে 5টা বিষয় থেকে 5টা বিষয় ফেল করছে, এটার কাজ শেষ। এটা আবার নতুন একটা কাজ কি 5টা থেকে 4টা ফেল করছে, এটা কিন্তু আলাদা। এই যে আলাদা আলাদা এই জন্য এদের মাঝে চলবে। আর একই সাথে কাজটা চলতে থাকলে একটু, যেমন আমাকে বলতে পারে আপনার 6টা বন্ধু আছে, আপনার 6জন বন্ধু আছে, প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে কত ভিন্ন উপায়ে, কত ভিন্ন উপায়ে আপনি তাদের দাওয়াত করতে পারবেন, আপনি তাদের দাওয়াত করতে পারবেন। তাহলে আপনার 6টা বন্ধু আছে, আপনি আপনার 6টা বন্ধুকে কত ভিন্ন উপায়ে দাওয়াত করতে পারবেন। কিভাবে পারবেন দেখেন, আপনি আপনার 6টা বন্ধু থেকে একটাকে দাওয়াত করতে পারবেন, আপনি আপনার 6টা থেকে 2টা করে বন্ধুকে দাওয়াত করতে পারবেন, 6টা থেকে 3টা করে বন্ধুকে দাওয়াত করতে পারবেন, 6টা থেকে 4টা করে দাওয়াত করতে পারবেন, 6টা থেকে 5টা করে দাওয়াত করতে পারবেন, 6টা থেকে 6টা করে দাওয়াত করতে পারবেন। কিন্তু আপনি যদি 6টা থেকে কাউকেই দাওয়াত না দেন, আপনি যদি এত পরিমাণে ঠিকটা হন, তাহলে এটা কিন্তু দাওয়াতের মধ্যে পড়বে না। এই যে ফলাফল একটা, এটা বাদ, বাকি সবগুলো হচ্ছে দাওয়াত করার ভিন্ন উপায়। আমি যদি 3n-1 সূত্র দিয়ে করি, তাহলে 2^6 - 1 64 বিয়োগ 1 এই যে বিয়োগ 1 কেন, এই যে এই দাওয়াতটা হবে না, এই দাওয়াতটা কাউন্ট হবে না। ঠিক আছে, তাহলে আপনি আপনার 6জন বন্ধুকে কত ভিন্ন উপায়ে দাওয়াত করতে পারেন? 6C1, 6C2, 6C3, 6C4, 6C5, 6C6, অথবা শর্টকাট সূত্রতে করলে 2^6 - এইটা হচ্ছে দাওয়াতের উপায় বা পাশের উপায় বা বিভিন্ন। যখন এরকম দেখবেন যে একটা ফলাফল ছাড়া বাকি সব ফলাফল আপনার প্রশ্নের পক্ষে, তখন আপনি এই নিয়মটা ফলো করবেন। এবার আমরা শিখব হচ্ছে সমাবেশের সাহায্যে জ্যামিতি। সমাবেশের সাহায্যে জ্যামিতি। আচ্ছা, আমাকে যদি বলা হয় 15টি বিন্দু দ্বারা 15টি বিন্দু দ্বারা কতগুলো 15টি বিন্দু দ্বারা কতগুলো, 1 নম্বরে বলল সরল রেখা, 2 নম্বরে বলল ত্রিভুজ, 3 নম্বরে বলল চতুর্ভুজ, 4 নম্বরে বলল কর্ণ গঠন করা যাবে। দেখি সবাই একটু অ্যান্সার করেন তো। পনেরোটি বিন্দু দ্বারা কতগুলো সরল রেখা গঠন করা যাবে? 15টি বিন্দু দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? 15টি বিন্দু দ্বারা কতগুলো চতুর্ভুজ গঠন করা যাবে? 15টি বিন্দু দ্বারা কতগুলো কর্ণ গঠন করা যাবে?
দেখছি অনেকদিন দাওয়াতে যায়নি। আসেন আসেন, আমার বাসায় দাওয়াতে আসেন। আসার সময় সামনে যখন পুলিশ অথবা র্যাব ধরবে অথবা আর্মি ধরবে, বলবেন স্যারের বাসায় দাওয়াত করে যাচ্ছে। এরপর তো ভিডিও দেখছেনই, ওই দোকানে বসে বিসিএস করলে কি হয়। আর যদি না দেখে থাকেন তাহলে আপনাকে আবার ভিডিও করে দেশের জনগণকে দেখান। স্যারের বাসায় দাওয়াত খেতে যাওয়া উপলক্ষে তাকে 6 মাসের জেলখানায় দাওয়াত দেওয়া হয়েছে। এবার 6 মাস জেলখানায় গেলেন, একসাথে জেলখানায় থাকার অভিজ্ঞতা হতো, দাওয়াত খাওয়ার অভিজ্ঞতা। ওখানকার দাওয়াতও সুন্দর 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 খাবার খাওয়া। আচ্ছা আসেন, আমরা জানি সরল রেখা তৈরি হতে এক একটা সরল রেখা হতে দুইটা করে বিন্দু লাগে। তাহলে 15টা বিন্দু থেকে আমরা দুটা দুটা করে বিন্দু বাছাই করলে যতভাবে দুটা করে বিন্দু বাছাই করতে পারবো ততভাবে সরল রেখা তৈরি করতে পারবো। আমরা যদি ত্রিভুজ গঠন করতে হলে 3টা বিন্দু লাগে, তাহলে 15টা বিন্দু থেকে আমরা 3টা করে বিন্দু বাছাই করব। যতভাবে বাছাই করতে পারবো ততভাবে ত্রিভুজ গঠন করা হবে। 15টি বিন্দু থেকে যতবার 4টা করে বিন্দু বাছাই করবো ততগুলো চতুর্ভুজ গঠন করা হবে। শুধু কর্ণের ক্ষেত্রে ব্যতিক্রম, 15টা থেকে 2টা করে বিন্দু নিয়ে সরলরেখা তৈরি করব, সেখান থেকে 15টা সরলরেখা বাদ। স্যার কর্ণে তো প্যাঁচ লেগে গেল, এখন কর্ণের প্যাঁচটা কাটাই দেব। তো সবাই মনোযোগ দিয়ে আমার চিত্রটা দেখেন। ধরেন আমি 6টা বিন্দু নিলাম, 6টা বিন্দু। এবার আমরা এখান থেকে কর্ণ নির্ধারণ করব। কর্ণ নির্ধারণ করার আগে কি করতে হবে? বিন্দুগুলো যোগ করে করে রেখা তৈরি করতে হবে। এই যে 15C2 কেন লিখছি? কারণ 15টা থেকে 2টা করে বিন্দু যোগ করে করে আগে আমরা রেখা তৈরি করব। ঠিক সেরকম 6টা বিন্দু থেকে আমরা আগে রেখা তৈরি করব। দেখেন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। এবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা তো যোগ করা আছে। এবার এটার সাথে এটা যোগ করতে পারবো, এটার সাথে এটা যোগ করতে পারবো, এটার সাথে এটা যোগ করতে পারবো। এই দুটো রেখা তো আগেই যোগ করা আছে। এবার এটার সাথে এটা নিব, এটার সাথে এটা নিব, আর বাকিগুলো যোগ করা আছে, এটার সাথে এটা নিব। এই যে দুইটা ভিন্ন ভিন্ন করে যদি আমরা বিন্দু নিই, তাহলে এত ভাবে আমরা কি তৈরি করতে পারবো? রেখা তৈরি করতে পারবো, সরল রেখা। এটা তো সরল রেখার সংখ্যাটা। এখন কর্ণ মানে হচ্ছে কৌণিক বিন্দুর সমষ্টি বা যোগফল। কিন্তু পাশাপাশি যে বিন্দুর যোগফল, এটা তো বাহু, এটা তো কর্ণ না। এই যে পাশাপাশি দুটো বিন্দুর যোগফল, এটা তো বাহু। এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু। তার মানে দেখেন, 6টা বিন্দু থেকে আমরা 2টা করে বিন্দু নিয়ে এই সবগুলো সরলরেখা পাইছি। কিন্তু সেখান থেকে আমাদেরকে 6টা বাহু বাদ দিতে হচ্ছে, কারণ এগুলো পাশাপাশি দুটি বিন্দুর যোগফল। এটা কর্ণ না, এটা শুধু সরলরেখা বা বাহু। কিন্তু আমার দরকার কৌণিক বিন্দুর যোগফল মানে কর্ণ। এই জন্য এই যে 6টা বাহু তৈরি হয়েছে, এই 6টা বাহু আমরা পাচ্ছি। 6টা বাহু ছাড়া বাকি যতগুলো সরলরেখা তৈরি হয়েছে সবগুলো হচ্ছে কর্ণ। তাহলে 6টা বিন্দু থেকে 2টা করে নিয়ে যতগুলো সরলরেখা পেলাম, সবগুলো সরলরেখা থেকে 6টা সরলরেখা আমরা বাদ দিলাম, বাকিগুলো কি? কর্ণ। এটাই হচ্ছে নিয়ম। যদি 15টা বিন্দু থেকে আমরা 2টা করে বিন্দু নিয়ে এরকম সরলরেখা তৈরি করি অনেকগুলো, সেখান থেকে 15টা বাহু বাদ যাবে, কারণ তারা বাহু হয়ে থাকবে, তারা কর্ণ হবে। এই জন্য যখন কর্ণের সংখ্যা নির্ধারণ করতে বলবে, তখন আগে আমরা সরলরেখা তৈরি করব, সেখান থেকে বাহুগুলো বাদ দিব। তাহলে কতগুলো বাহু হবে? যতগুলো বিন্দু থাকবে ততগুলো বাহু। 6টা বিন্দু 6টা বাহু, 8টা বিন্দু 8টা বাহু, 10টা বিন্দু 10টা বাহু, বাকি সবগুলো কর্ণ। তাহলে আমাকে যদি বলা হয় 20টা বিন্দু থেকে কতগুলো কর্ণ গঠন করা যাবে, আমি লিখবো 20C2 এতগুলো সরলরেখা, সেখান থেকে 20টা বাহু বাদ। এই যে এতগুলো কর্ণ। যদি আমাকে 20টা বিন্দু দেয়, তাহলে আমি এতগুলো কর্ণ গঠন করতে পারবো। ঠিক আছে? তাহলে সরলরেখা, ত্রিভুজ,
চতুর্ভুজ আর কর্ণ। তাহলে বুঝতেই পারছেন এখানে কর্ণটা ইম্পর্টেন্ট, কর্ণটা ভালো করে করুন। সবাই একটু দেখে এই যে এত কথা বললাম, এই কথার মধ্যে একটা কথা বলছি, একটা হচ্ছে স্পেশাল কম্বিনেশন আর একটা হচ্ছে নরমাল কম্বিনেশন, মনে আছে? একটা স্পেশাল সমাবেশ, একটা নরমাল সমাবেশ। এর পার্থক্য যদি অঙ্কে আপনারা করতে পারেন তাহলে আপনারা প্যাটার্ন 4 বুঝতে পারবেন। যদি পার্থক্য করতে না পারেন তাহলে প্যাটার্ন 4 বুঝবেন। প্যাটার্ন 4 কি ছিল? ভিন্ন ভিন্ন এবং একই রকমের উপাদান থাকবে। এই যে এম ই আর আই সি এগুলো ভিন্ন ভিন্ন, আর এ এ এই দুইটা একই রকম। এখন আমেরিকা থেকে যখন আমাকে 3টা করে বর্ণ নিতে বলবে, আমার 4 নাম্বার প্যাটার্নটা কি ছিল? প্রথম প্যাটার্ন ছিল ভিন্ন ভিন্ন থেকে সব, দ্বিতীয় প্যাটার্ন ছিল ভিন্ন ভিন্ন থেকে নির্দিষ্ট, তৃতীয় প্যাটার্ন ছিল ভিন্ন এবং একই থেকে সব, আর 4 নম্বর প্যাটার্ন ছিল ভিন্ন এবং একই থেকে নির্দিষ্ট। এই ভিন্ন এবং একই থেকে নির্দিষ্ট এই ধরনের অঙ্কগুলো বুঝতে হলে আপনাকে স্পেশাল কম্বিনেশন আর নরমাল কম্বিনেশনটা বুঝতে হবে। আশা করি এতক্ষণ বুঝে গেছেন। স্পেশাল কম্বিনেশন মানে যাকে নিতেই হবে তাকে স্পেশাল ভাবে আগে নিব, তারপরে নরমালটার কথা চিন্তা করব। তো এখানে ব্যাপারটা কেমন হবে? যদি আপনাকে বলে আমেরিকা থেকে 3টা বর্ণ নেন, তখন আপনি যেটা খেয়াল করবেন, আমার এম একটা, ই একটা, আর একটা, আই একটা, সি একটা, কিন্তু এ তো 2টা। তার মানে ঝামেলাটা হচ্ছে কাকে নিয়ে? এ কে নিয়ে। তো এ কে নিয়ে ঝামেলা না করে এ কে আপনি সমাধান করেন। কিভাবে সমাধান করবেন? এবার কিন্তু সবাই মনোযোগ দিয়ে আগে শিখবেন। আমি এখানে 4-5টা এক্সাম্পল দেব, তারপরে আপনাদের কাছে শুনবো যে ক্লিয়ার হচ্ছেন কিনা। আপনারা পর্যায়ক্রমে জিনিসটা শিখতে থাকবেন, দেখতে থাকবেন। 5টা এক্সাম্পল দেখতে দেখতে দেখবেন বুঝে গেছে। যখন আপনি দেখবেন প্যাটার্ন 4 এর অঙ্ক, প্যাটার্ন 4 এর অঙ্ক অর্থাৎ ভিন্ন এবং একই ধরনের উপাদান থেকে নির্দিষ্ট সংখ্যক উপাদান বলছে, এরকম অঙ্ক যখন হবে, তখন আপনি যেটা করবেন, সবসময় খেয়াল করবেন একই রকম উপাদান কয়টা আছে। আছে হচ্ছে 2টাই। প্রথমে আপনি চিন্তা করবেন এ 2টা নাই, এ আছে একটা। এ আছে কয়টা? একটা। মানে আমি একটা এ চিন্তা করি। তাহলে একটা চিন্তা করলে কি হবে দেখেন, এম একটা, ই একটা, আর একটা, আই একটা, সি একটা, এও হয়ে যাবে একটা। তো এ যদি একটা হয় তার বৈশিষ্ট্য অন্য সবার মতো হবে, সে কিন্তু স্পেশাল হবে না। কারণ সে যদি স্পেশাল হতো তার আলাদা কোনো বৈশিষ্ট্য থাকবে, আলাদা বৈশিষ্ট্য তো নাই। তাহলে প্রথম স্টেপে এ 2টা আছে, আমরা ধরবো কয়টা? একটা। এখন এ যদি এখানে 5টা থাকে তাও একটা ধরবো, এ যদি 4টা থাকে তাও একটা ধরবো। মানে নিয়মটা হচ্ছে, এখানে ধরেন এ আছে 2টা, প্রথম স্টেপে আমরা ধরবো একটা, দ্বিতীয় স্টেপে এসে আমরা ধরবো 2টা। যদি 5টা এ থাকে, প্রথম স্টেপে ধরবো একটা, দ্বিতীয় স্টেপে ধরবো স্পেশাল ভাবে 2টা, তৃতীয় স্টেপে ধরবো স্পেশাল ভাবে 3টা, চতুর্থ স্টেপে ধরবো স্পেশাল ভাবে 4টা, পঞ্চম স্টেপে ধরবো স্পেশাল ভাবে 5টা। শুধু প্রথমটা নরমাল, প্রথমটা সবসময় নরমাল। তাইলে এখানে বর্ণ আছে 6টা, ভিন্ন ভিন্ন বর্ণ 6টা, সেখান থেকে আপনি 3টাকে বাছাই করবেন। 6টা বর্ণ থেকে 3টাকে বাছাই করবেন, তাহলে বাছাইয়ের কাজ শেষ। আর যদি বলে আমেরিকা থেকে 3টি করে বর্ণ কত করে সাজানো যাবে, সাজানো বললে সেম কাজ করবেন, 6টা থেকে 3টাকে বাছাই করে যে 3টাকে বাছাই করলেন এই 3টাকে আবার সাজাবেন। তার মানে বাছাই করলে এইটুকু, সাজানোর কথা বললে সম্পূর্ণ। কোন প্যাটার্নে? প্যাটার্ন 4। শুধু প্যাটার্ন 4 এ আপনারা এই কাজটা করবেন। 2 নম্বর প্রথম স্টেপের কাজ শেষ। এবার 2 নম্বর স্টেপ হচ্ছে, এ তো আমার 2টা, এবার আমি ধরবো এ 2টাই নিব, এ 2টা নিব। আগের বার চিন্তা করছিলাম এ একটা নিব, নরমাল হয়ে গেছে। কিন্তু এবার যখনই চিন্তা করব এ 2টা নিব, তার মানে কি নিবই, সেজন্যই আমি এ 2টাকে নিচ্ছি। তাহলে যাকে অবশ্যই নিব সেই স্পেশাল, ওই যে বুঝে আসছে নির্দিষ্ট 2জন বালিকা থাকবে,
তাহলে এ দুইটাকে যদি অবশ্যই আমি নিই, তাহলে এই দুইটাকে আগে আমি স্পেশাল বাছাই করব। দুইটা এ থেকে দুইটা নিই ইনটু, আমার নেওয়া কি শেষ? আমার তো আরো একটা নিতে হবে, আমার মোট তিনটা। তাহলে এই যে বাকি একটা নিব, তার জন্য আমার অপশন হচ্ছে 1 2 3 4 5। এই পাঁচটা থেকে আমি বাছাই করব একটা। তাহলে বাছাই করলে এখানে শেষ। কিন্তু যদি সাজানোর কথা বলে, এভাবে বাছাই করে এবার এই দুইটা আর এই একটা, এই তিনটাকে সাজানো। তো এই যে তিনটাকে সাজাচ্ছেন, এর মধ্যে দুইটা এ থাকবে, সেই দুইটাকে আবার নিচে সাজাবো। আমাদের সাজানোর নিয়ম কি ছিল? যতগুলোকে সাজাবো সবগুলোকে উপরে, আর একই রকম যেগুলো থাকবে সেগুলো নিচে। এই যে আমেরিকা শব্দটি হতে তিনটি করে বর্ণ কতভাবে সাজানো যায়, দুটো স্টেপ করতে হবে, কারণ এ আছে দুইটা। প্রথমে চিন্তা করতে হবে এ একটা, সেখানে এরকম অঙ্ক। আর দ্বিতীয় স্টেপে চিন্তা করতে হবে স্পেশাল ভাবে এ হচ্ছে দুইটা, নরমাল একটা, মোট তিনটাকে সাজানো। বাছাই বললে অঙ্ক এইটুকু, বাছাই বললে অঙ্ক এইটুকু। যদি বলে আমেরিকা থেকে তিনটি বর্ণ কতভাবে বাছাই করা যাবে, তাহলে অঙ্ক এইটুকু। আর যদি বলে আমেরিকা থেকে তিনটি বর্ণ কতভাবে সাজানো যাবে, তাহলে অঙ্ক পুরো। আচ্ছা, মনে করেন আমরা অঙ্ক বুঝিনি। আবার ডিগ্রি, DEGREE, এখান থেকে চারটা নিতে হবে। তাহলে এই যে ভিন্ন ভিন্ন বর্ণ আছে ডিজি আর, আর একই রকম বর্ণ আছে ই, ভিন্ন ভিন্ন এবং একই বর্ণ থেকে নির্দিষ্ট সংখ্যক। যখন এই প্যাটার্ন বলবে তখন আমরা বুঝি। তাহলে আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ কি? ই তিনটা না ধরে ই ধরবো একটা। তাহলে ই একটা, আর একটা, জি একটা, ডি একটা, ফোর, চারটা থেকে বাছাই করবো চারটা, চারটা নিতে বলছি। আর যদি সাজানোর কথা বলে এই চারটাকে সাজাবো, ফোর ফাইভ। বাছাই বললে এইটুকু, সাজানো বললে সম্পূর্ণ। 2 নাম্বার। এবার আমরা ই নিব কয়টা? দুইটা, স্পেশাল দুইটা। স্পেশাল দুইটা মানে দুইটা থেকে দুইটা। মানে এবার আমরা চিন্তা করছি ই আছে দুইটা, প্রথমবার চিন্তা করছি ই আছে একটা, এবার আমরা চিন্তা করছি ই আছে দুইটা, এবং দুইটাইকে আমরা নিব। তাহলে দুইটা ইকে যদি আমি নেই, তাহলে আমার মোট নিতে হবে চারটা, কেবল আমি স্পেশাল ভাবে নিছি দুইটা। তাহলে বাকি 1 2 3টা বর্ণ থেকে আমি নিব দুইটা। তাহলে ই প্রথমে কয়টা চিন্তা করতে হবে? একটা। সেকেন্ড বার চিন্তা করতে হবে স্পেশাল ভাবে দুইটা, দুইটা থেকে দুইটা। 3 নাম্বারটা মনে করবো আমরা নাই, এই 3 নাম্বারটা নাই। আচ্ছা, বাছাই বললে এখানে শেষ। আর সাজানো বললে এই যে দুটো স্পেশাল, দুটো নরমাল, এই চারটাকে সাজাবেন, এর মধ্যে এই দুইটা একই রকম। এবার আপনি নিজেই বুঝতেছেন স্যার অঙ্ক তো শেষ হয়নি, কারণ ই প্রথমে একটা নিছি, তারপরে দুটো নিছি, এবার তো স্যার তিনটা নিব। তাহলে আপনি নিজেই বুঝবেন স্টেপ কয়টা করতে হবে, অনায়াসে বুঝবেন। এবার ই নিব তিনটা, তাহলে তিনটা স্পেশাল, 3C3, বাকি থাকবে আর একটা নেওয়া, তাহলে 3C1। এই যে বাছাই বললে এখানে শেষ, বাছাই বললে এইটুকু অ্যান্সার। আর সাজানো বললে এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, তিনটা আর একটা চারটা, 4 ফ্যাক্টোরিয়াল। তার ভিতরে আবার ই আছে তিনটা, তাহলে নিচে 3। এইটা 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 ক্যালকুলেশন করে লাস্টে। এবার দেখেন, এবার সবাই একটু কমেন্টস করেন বুঝলেন কি। এটা হচ্ছে সবথেকে জটিল নিয়ম, প্যাটার্ন 4। এখানে সমাবেশ এবং বিন্যাস একসাথে করতে হয়, যে এটা সমাবেশ ওটা বিন্যাস। যদি শুধু সমাবেশ চাই তাহলে সমাবেশ, যদি সাজানোর কথা বলে অর্থাৎ বিন্যাস চাই তাহলে সমাবেশের পরে বিন্যাস। কোন প্যাটার্নে? যে প্যাটার্নে ভিন্ন ভিন্ন এবং একই ধরনের বর্ণ থাকবে এবং নির্দিষ্ট ধরনের বর্ণ নিতে হবে। আপনারা নিজেরা সবাই করবেন, মানে অ্যান্সার বলবেন না, যে স্টেপ 1 স্টেপ 2 এ কি কি বসবে সেটা বলবেন। সাপ্লাই শব্দটি হতে 4টি বর্ণ, বলেন সাপ্লাই থেকে 4টি বর্ণ। এটা আপনারা নিজেরা করবেন, সাপ্লাই থেকে 4টি বর্ণ।
বিন্যাস সমাবেশ আসলে খুব মজার একটা অধ্যায়, খুব সহজ একটা অধ্যায়, কিন্তু আমরা এটাকে ভয় পেয়ে প্র্যাকটিস না করার কারণে কঠিন। আপনাদের কিন্তু জন্য অল্প কয়েকটা নিয়ম শিখেছি, নিয়মগুলো আগে ভালো করে একটা একটা করে শিখবে, তাহলে বিন্যাস সমাবেশ হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই যে সময় আমরা পাই বিন্যাস সমাবেশের দুইটা ক্লাস থাকে, দুইটা ক্লাসে ম্যাক্সিমাম সহজ করে দেওয়ার চেষ্টা করি। সব তো হয় না, তারপরেও ম্যাক্সিমাম যতটুকু কাভার করে দেওয়া যায় আমি চেষ্টা করি। বাকিটা আপনাদের প্র্যাকটিসের উপরে আসলে নির্ভর করে। ফোর সি ফাইভ কেমনি অলরেডি এনএর সে আর এর মান কেমনে বেশি হবে? লিজা মজুমদার মায়ের কাছে এনএর থেকে আর এর মান কখনোই বেশি হবে না। উপরেরটা সবসময় বেশি হবে, নিচেরটা কম হবে, সর্বোচ্চ সমান হতে পারে। লিজা মজুমদার অঙ্ক ঠিক করেন। ছেলেবেলে একদম কমন কমন করে দেবো, অঙ্কগুলো পারতেছে। দেখছেন, সব থেকে কঠিন অঙ্ক সব থেকে সহজ হয়ে গেল। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, স্পেশাল বাছাই। স্পেশাল বাছাই মানে যতগুলো স্পেশাল ধরে নেবেন ততগুলো থেকে তিনটা স্পেশাল মানে তিনটা থেকে চারটা স্পেশাল মানে চারটা থেকে চারটা। ওখানে কোনো অপশন থাকবে, স্পেশাল মানে সেই স্পেশাল ধরে নিতেই হবে, মাস্ট। সো সেখানে এক্সট্রা অপশন থাকা যাবে না। তিনটা থেকে তুলে নিলে সে আর স্পেশাল থাকবে না, সে নর্মাল হয়ে যাবে। আমি তো খুব খুশি হচ্ছি আপনারা সুতরাং পাচ্ছেন, কিন্তু লাস্টে ভুল করে ফেলছেন। দেখুন ঠিক করতে, এই যে এস ইউ এল ওয়াই এটা চারটা আর পি দুইটা, তাহলে প্রথমে পি ধরবো একটা আর এখানে চারটা, পাঁচটা থেকে চারটা নিব, সেই চারটাকে সাজাবো, চারটাকে সাজাতে বলেছিলাম চার হবে দুই। এবার পি দুইটা নিব, মানে টু সি টু ইনটু এই চারটা থেকে নিব দুইটা, সরি ফোর ফোর সি টু ইনটু এবার এই দুই আর দুই এর চার, ফোর ফ্যাক্টোরিয়াল, তার ভিতরে স্পেশাল দুটো মানে নিচে থেকে স্পেশাল দেখলে সেগুলো নিচে সাজবে, এটা বোঝা একদম সহজ হয়ে গেল। আপনারা এরকম বর্ণ ছাড়া বেশি বর্ণ, যেমন প্রফেসর, ইঞ্জিনিয়ারিং, এগুলো থেকে চারটি বর্ণ তিনটি বর্ণ এগুলো পিলিতে শিখবেন না, কারণ এগুলো পিলিতে আসার মতো অঙ্ক না। অত বড় ক্যালকুলেশন পিলিতে আপনি সময় পাবেন না, করতে পারবেন। এরকম ছোট ছোট বেসিক অঙ্কগুলো শিখবেন। হ্যাঁ, প্রফেসর কিভাবে করবেন, ইঞ্জিনিয়ারিং কিভাবে করবেন, ম্যাথমেটিক্স কিভাবে করবেন, এগুলো আমরা রিটেনে শিখাই দিই, একদম লিখে লিখে ডিটেলসে শিখাই দিই। হারিয়ে যাওয়ার সময় হলো আর বৃষ্টি আসলে কিছু হলো। হ্যাঁ, আপনাদের ক্যালকুলেশন টেস্ট, সবাই এটা ক্যালকুলেশন করে। 20C3 এটা ক্যালকুলেশন করলে মান কত আসবে, সবাই ক্যালকুলেশন করে। ক্যালকুলেশনের কি হয়েছে, 20C3 সবাই ক্যালকুলেশন করে।
তাহলে আমরা কি লিখবো? উপরে লিখবো 20 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল। 20 থেকে 3 বাদ দিলে 17 ফ্যাক্টোরিয়াল। এবার 20 গুণন 19 গুণন 18 গুণন, এবার 17 থেকে 1 পর্যন্ত এটাকে লিখবো 17 ফ্যাক্টোরিয়াল। মানে এর পরে 17 থেকে 1 আছে, কেন? এই যে নিচেরটার সাথে মিল করার জন্য। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, আর এই যে 17 ফ্যাক্টোরিয়াল, এই যে এটা কাটা দেবে ছোট ছোট, এটা হবে 3। তাহলে এটা হচ্ছে 20 গুণন 57, 7 গুণন 14, 11 0। ক্যালকুলেশন কঠিন না তো, ক্যালকুলেশন তো সহজ, ঠিক আছে? গতকালকে ক্যালকুলেশন বলছিলাম ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ করব। 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে 1। আমি বললাম স্যার 0 দুনিয়ায় সবকিছু 0, এখানে 1 আসে কেন? ফ্যাক্টোরিয়ালের বাংলা কি বলছিলাম? কতভাবে সাজানো যাবে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে শূন্যকে কতভাবে সাজানো যাবে। মানে শূন্যকে একবার শূন্য লেখা যাবে, মানে একবার সাজানো যাবে। এবার এর পরেরটার মান হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। দেখেন, আগের ফ্যাক্টোরিয়ালের মান দ্বারা পরের সংখ্যাকে গুণ করলে পরের ফ্যাক্টোরিয়ালের মান পাওয়া যায়, অর্থাৎ 1 × 1 = 1। এরপরে 2 ফ্যাক্টোরিয়াল, 1 × 2 = 2। তাহলে আগের ফ্যাক্টোরিয়ালের মান দ্বারা পরের সংখ্যাকে গুণ করলে পরের সংখ্যার ফ্যাক্টোরিয়ালের মান পাওয়া যায়। এই যে 2 3 × 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 × 4 24। 5 ফ্যাক্টোরিয়াল 24 × 5 120। 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 মানে 120, 5 ফ্যাক্টোরিয়াল মানের সাথে পরের সংখ্যা গুণ, 120 × 6 720। 7 ফ্যাক্টোরিয়াল, এটার সাথে এটা গুণ, 5040। 8 ফ্যাক্টোরিয়াল, এটার সাথে এটা গুণ, 40320। 9 ফ্যাক্টোরিয়াল, 362880। 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে 362880। এই যে এই মান মুখস্থ করলে এটা দিয়ে এটা গুণ করবে, মানে যদি আপনি মান ভুলে যান, এই ফ্যাক্টরিয়াল মান মুখস্থ আছে, সেটা 9 দিয়ে গুণ করে 9 ফ্যাক্টরিয়াল মান দেবে। 9 ফ্যাক্টরিয়াল মানের সাথে 10 গুণ করলে এটা 11 ফ্যাক্টরিয়াল, 39916800। ঠিক আছে, 11 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মান লিখে দিলাম, মুখস্থ করুন। এর থেকে বড় মান আপনাদেরকে দেয়। C1 এর মান কত, এটা কাকে জিজ্ঞেস করছেন? 2C1 কে কি সূত্রে বসাতে পারবেন না, নাকি 2 1 দেখে সূত্র ভুলে যান? সূত্রে বসায় দেখেন কত আসে। দ্রুত বসান, 2C1 সূত্রে বসান, সূত্রে বসে দেখেন কত আসে। 2 ফ্যাক্টরিয়াল মান লেখেন, 1 ফ্যাক্টরিয়াল মান লেখেন, তাহলে বুঝুন। C1 এর মান কত? এখানে 1 থাকলে অ্যানসারই হবে। যদি বলে 20C0 তার মান কত, এখানে 0 থাকলে পুরোটার মান 1। এখানে 1 থাকলে এখানে 0 থাকবে, সেটা অ্যানসার। এখানে 0 থাকলে টোটাল মিলে হচ্ছে 1। আবার যদি এরকম বলে 20C20 এটা মানে কত, তাহলে 1। যতগুলো আছে সবগুলো বাছাই করলে 1। এটা তো প্রথম দিনই শিখেছি। বলেন, যারা আপনাদের বিন্যাস সমাবেশের প্রবলেম বলে আমি একটু শুনি। আপনাদের নাকি বিন্যাস সমাবেশের অনেক সমস্যাগুলো বলেন, আমি একটু শুনি। বিন্যাস সমাবেশের প্রবলেম কি সলভ হয়েছে? এখন কি ভয় কাটছে? একটু কমেন্টস করে জানান, আমি জানতে চাই। বিন্যাস সমাবেশের ভয় কি আপনাদের কাটছে, নাকি আরো কোনো নিয়ম দেখে ভয় পান? সেই নিয়ম আমাকে বলেন, আমি আপনাদেরকে বেসিক ধরে ধরে শিখাই দেব।
এখন আপনারা যদি বেসিক বুঝতে পারেন তাহলে ভালো, বুঝতে না পারলে তো কেন। সম্ভবতার ক্লাস আমি নিব, আমি বিন্যাস সমাবেশ পারি না, সম্ভবত আমি পারি না, এগুলো ক্লাস আমি নিব। বিন্যাস সমাবেশ কি বুঝলাম দেখেন, সূত্রই পড়ালাম না, এটা কোনো বিন্যাস সমাবেশ পড়ার মধ্যে পড়ে? কি সুন্দর আপনাদেরকে সূত্র দিয়ে দিয়ে সুন্দর করে অঙ্কগুলো বুঝাই দিব, তাহলে না হবে। ডিগ্রি তো বুঝাই দিছি, আবার ভিডিও দেখবেন, ভিডিও বারবার দেখবেন, ভিডিও তো রেখে দেওয়া আছে, বারবার বিন্যাস সমাবেশের ভিডিও দেখবেন। স্যার আপনি থাকলে কি আর কিছু ভয় লাগে বলেন? না, আমি থাকলে শুধু ভয়ের ব্যাপারটা আমি, আরো কোনো কিছু ভয় নেই, তখন শুধু আমাকে দেখে ভয় করতে হবে। এই বিন্যাস সমাবেশ এতদিনে আপনার ক্লাসে এর আগে কোথায় কোথায় করছেন? এতদিনে আমার ক্লাসে যে ক্লিয়ার হলো, এর আগে কোন কোন স্যারের কাছে করছেন সেটা আগে শুনুন। জীবনে প্রথম জীবন স্যারের কাছে করতে আসছেন, ক্লিয়ার হয়েছে, অন্য কোনো স্যারের কাছে তো শেখেনি নাই, ক্লিয়ার হবেন। না আমি বিন্যাস সম্ভাব্যতা আমি পারি না, আমি সম্ভাব্যতা পারি। কি সম্ভাব্যতা, কি কি সব বলেন? গাছে ওঠার সম্ভাবনা কত, গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা কত, পরীক্ষায় পাশ করার সম্ভাবনা, এগুলো কোনো কথা? কপালে থাকলে পাশ হবে, না থাকলে হবে না, কিসের সম্ভাবনা? আপনাকে যদি বলে যে 20,000 পরীক্ষার্থীর মধ্যে আপনি একজন পরীক্ষার্থী, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কত? আপনি বলবেন 0, আমার কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা নাই, আমি পড়াশোনা করি। আমার সব ক্লাস, আমার কোনো সব ক্লাস নেই, আমার সব ক্লাস এখানে আছে। স্যার তাহলে আজকে এই পর্যন্তই থাক, যেহেতু আপনাদের আর কোনো প্রশ্ন নাই। ফেসবুকে দেখা হবে, ফেসবুকে লিংক দেওয়া থাকলো, ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে। হ্যাঁ অবশ্যই ভয় লাগা উচিত কমেন্টস করতে। প্রশ্ন আসলে কমেন্টসটা কমেন্টস হবে না, কমেন্টস হবে প্রশ্ন। কমেন্টস যদি কমেন্টস হয় তাহলে ঝামেলা। স্যার সব ক্লাস আপনার স্যার নিতে পারবো না, সব ক্লাস আমি অনেক কিছু পারি না, বুঝি না, সেগুলো ক্লাস আমি নেই না। না প্রফেসর শেখাবো না, ওটা রিটেন। জ্যামিতি নেওয়া যায়, জ্যামিতি আমি একটু একটু পারি, পাটিগণিত আমি পারি না রে ভাই, আমি জীবনে কোনোদিন পাটিগণিতের ক্লাস নিইনি। বিন্যাস সহজে ক্লাস আজকে প্রথম নিচ্ছি, দেখেন না সূত্র উত্তর পারি না, এই জন্য কেমন কেমন উল্টা পাল্টা অঙ্ক বুঝাই দিই, আমি তো অঙ্ক কম পাই। এত অঙ্ক করে কি হবে? কিছু হবে না, সব লস। স্যার তাহলে বেশি সময় আমরা নষ্ট না করি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, নাহলে আমরা বাড়ি যাই, নেটে এত বিল খরচ করার দরকার নেই। স্যার ডিগ্রিটা বোঝানো আছে, আমি ভিডিওটা শেষ করে দিলে ডিগ্রির প্রথম থেকে আবার শেষ করে দেখবেন, স্পষ্ট হয়ে যাবে। ম্যাথ রিলেটেড যে কোনো না না যে কোনো প্রয়োজনে আমাকে নক দেওয়া যাবে, যখন আর কোনো কোনো জায়গায় কোনো ওষুধ পাবেন না, শেষ ওষুধ হচ্ছে আমি, সবসময় আমাকে নক দিলে আমি আপনাকে ব্লক করব, যে কোনো প্রয়োজনে আমাকে পাওয়া যাবে না, বিশেষ প্রয়োজনে আমাকে, কোথাও যেটা সমাধান হচ্ছে না সেটা আমার কাছে সমাধান। স্যার আপনার ক্লাস করলে টপিকটা ইজি হবে, আমি পড়াশোর তো, আমি পড়াশোর, এই জন্য আমি পড়া সবসময় কম করার চেষ্টা করি। নিজে যেহেতু পড়ি কম, শেখায়ও কম, শিখায় যেহেতু কম, সেই জন্য আপনাদের কাছে সহজ লাগে। আপনারা প্র্যাকটিস বেশি করে করবেন, তাহলে দেখবেন ঝামেলা হয়ে গেছে। টু ফ্যাক্টোরিয়াল এপিইউ শব্দটি কতভাবে সাজানো যাবে? প্রথমে একটি স্বরবর্ণ থাকবে, তাহলে প্রথমে স্বরবর্ণ এ থাকলে
সাজবে 2 ফ্যাক্টোরিয়াল উপায়। প্রথমে ইউ থাকলে 2 ফ্যাক্টোরিয়াল উপায়, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 4, সো 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 আর 2 4। স্যার আপনার অনুপাত শতকরা ক্লাস, আর যে অনুপাত আর শতকরা ক্লাস করতে আল্লাহ জানে, আমার কথা বলুন। 4000 থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে? তাহলে প্রথম অবস্থানে 4 অথবা তার থেকে বড় সংখ্যা বসান, 5 6 8 তিনটা সংখ্যা বসতে পারবে, আর বাকি থাকবে 4টা। তাহলে দ্বিতীয় অবস্থানে 4টা, তারপরে অবস্থানে 3টা, তারপরে অবস্থানে 2টা। তার মানে 3 গুণন 4 গুণন 3 গুণন 2। আমার বই পাবলিশ হবে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে। রিটেন পার্ট লেখা শেষ, পাটিগণিত লেখা শেষ, জ্যামিতি লেখা শেষ, বীজগণিত লেখা বাকি আছে। তারপরে 10 জন স্টুডেন্টকে দিয়ে প্রুফ দেখাবো, তারপরে আমি নিজে প্রুফ দেখে তারপরে ডিসেম্বরের 1 তারিখে বইটা করব, জীবন স্মিথ। এখন আমি চিন্তায় আছি, আমি তো নিজে ইংলিশ কোম্পানি বুঝছেন, এই জন্য আমি নামটা জীবন স্মিথ দিব না জীবনের সহজ গণিত দিব, চিন্তা করছি। বাংলায় দিব চিন্তা করছি, জীবনের সহজ গণিত। হ্যাঁ, ক্লাস শেষ। যাদের যাদের কোনো কথা নাই তারা তারা বিদায় নেন। হ্যাঁ, বিশেষ প্রয়োজন। যখনই আমার সন্দেহ হবে আপনি যে কোনো প্রয়োজনে আমাকে ইনবক্সে নোট করতেছেন, সাথে সাথে ব্লক। হ্যাঁ, তুমি বংশের শেষ বালপাক না তো, এই জন্য তোমার এই সমস্যাটা হয়। তুমি আগে তোমার নাম ঠিক করো, তোমার নাম দেখলে আমার ক্লাসের মধ্যে মেজাজ খারাপ হয়ে যায়। একটা মানুষের বাপ মা নাম দেয়, সেই নামে যাতে মানুষ ডাকতে পারে, এই জন্য। হ্যাঁ, আর এই তোমরা নামগুলো যে চেঞ্জ করো, এগুলো বাপ মাকে অপমান করা হয়। তো বাপ মাকে অপমান না করে নিজের নামটা আগে ঠিক করো, তারপরে বাসায় ক্লাসে অঙ্ক শেষ করার পরে বাসায় প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর পরীক্ষায় বসো, তাহলে পরীক্ষায় কোনো সমস্যা। আর যদি এই যে এরকম ফেসবুকে বংশের নাম নিয়ে টানাটানি করো, তাহলে তোমাকে নিয়েও বড় মানুষ টানাটানি করবে। হ্যাঁ, জীবন মানে গণিত না, জীবনের সহজ গণিত, জীবনের সহজ গণিত। তার মানে এখানে অনেক সময় বোঝাবে যেটা আমার সহজ গণিত বই, অনেক সময় বোঝাবে জীবনে যে অঙ্কগুলো দরকার সেগুলোর সহজ গণিত বই। এরকম অনেক মিনিং হয়, এই জন্য আমি চিন্তা করছি জীবনের সহজ গণিত এরকম একটা নাম দিয়ে করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নামটা চেঞ্জ করছিলাম, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এই বুদ্ধিগুলা কে দেয়? অনার্স পাস করছো এই সময় এই ধরনের আইডি থাকবে কেন? যে আইডিতে তোমাকে আমি নাম ধরে ডাকতে পারবো না। তোমার নাম কি? তুমি কি বংশের শেষ বুদ্ধিজীবী? তার মানে তোমার বাচ্চা কাচ্চা আবাল হবে, এটা তুমি শিওর? বাপ আবাল হলে বাচ্চা কাচ্চা আবাল হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, কখনো এই ধরনের নাম রাখবা না। ফেসবুক আইডি একটা আইডি রাখবা নিজের নামে, ছেলে হও মেয়ে হও, নিজের আইডি একদম নিজের যে ভালো নাম সেই নামে আইডি গুলো রেখে দিবে। কেউ ডিস্টার্ব করবে তাকে ব্লক করে দাও, দরকার নাই, সে কে হবে? ধরো তোমার কোন এক বড় ভাই তোমাকে ডিস্টার্ব করতেছে, সুন্দর করে ব্লক করে দাও। সামনাসামনি যখন বলবে কি রে তোমার ফেসবুকে ব্লক করছিলাম, কি বলেন ভাইয়া আপনাকে আমি ব্লক করছি? না, আমি তো ব্লক করতে জানি না, আমি তো ফেসবুক ইউজই করি না, আপনি হয়তো এই জন্য আমাকে দেখতে পান। কিন্তু নিজের ফেসবুক আইডি নিজের মতো স্বাধীন থাকে। ইনবক্সে নক দিলেও দিদি দিতে মরে যায়, সমস্যা কি? ইনবক্সেও ব্লক করা যায়, আপনি ব্লক করতে থাকেন, কিন্তু নিজের আইডেন্টিটি আপনি চেঞ্জ করবেন কেন ভাই? আপনার আইডেন্টিটি লুকানোর কি প্রয়োজন? কোনো প্রয়োজন। তাহলে আপনি এরকম আজগুবি টাইপের নাম দিবেন, এটা অনেকটা বিভ্রান্তির সৃষ্টি করে। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ।